সুভাষচন্দ্র বসু, তার কথা একজন আলোচক বলেছেন যে আপসহীন ধারার অগ্রসৈনিক, অগ্রপথিক সুভাষচন্দ্র বসু ওই সভায় তিনি বললেন, আমরা যখন যুদ্ধক্ষেত্রে যাব তখন সেখানে নজরুলের গান গাওয়া হবে, আমরা যখন কারাগারে যাব তখনও তার গান গাইব। এটা হলো সুভাষচন্দ্র বসু বলছেন। কাজী আব্দুল ওদুদ নাম জানেন আপনারা অনেক, উনি বলছেন আধুনিক বাংলা সাহিত্য ওনার একটা প্রবন্ধ, সেই প্রবন্ধে লিখেন স্বদেশী আন্দোলনের সমস্ত বীর্য নিয়ে তিনি মানে নজরুল বাংলা সাহিত্যে আবির্ভূত হলেন। তার অপূর্ব তারুণ্য, তার অপূর্ব স্বাধীনতা প্রীতি দেখতে দেখতে তাকে প্রিয় করে তুলল বাংলার আবাল বৃদ্ধ বনিতার কাছে। নজরুল ইসলাম একালের বাঙালি, যিনি বাংলার মুসলমান ও হিন্দু উভয়ের চিত্ত আন্দোলিত করতে সক্ষম হলেন। এখন এখানে যে আলোচনা কিছু আসছে ওগুলি আমি আর বলবো না। 26 সালে উনি ফেনীতে আসছেন, এখানে আরও কিছু ঘটনা আছে। এই 26 সালে সেখানে নির্বাচনের কথা বলছেন, শুধু ময়মনসিংহ না, নির্বাচনটা ছিল তখন ঢাকা বিভাগ। এই ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত ছিল ঢাকা, ফরিদপুর, বাকেরগঞ্জ মানে বরিশাল এবং ময়মনসিংহ, এই কয়েকটা জেলা নিয়ে সেই এলাকাটা ছিল। এবং সেখানে ইলেকশন করেছিলেন 5 জন। সেই 5 জনের মধ্যে সব হলো জমিদার। মোহাম্মদ ইসমাইল চৌধুরী বরিশালের জমিদার, আব্দুল হালিম গজনবী তিনি পরে নাইট উপাধি পেয়েছিলেন, এবং আব্দুল করিম ঢাকার নবাববাড়ির লোক, কাজী নজরুল ইসলাম আর হচ্ছে মফিজউদ্দিন আহমেদ। জিতেছিলেন এ 2 জন, জিতেছিলেন ইসমাইল চৌধুরী এবং আব্দুল হালিম গজনবী। ভোটার ছিল কত জানেন? এত বড় বিশাল এলাকায় ভোটার হচ্ছে মাত্র 18,116 জন। কেন? কারণ সম্পত্তির মালিকানা না থাকলে ভোটার হওয়া যাবে। একটা যথেষ্ট পরিমাণের সম্পত্তির মালিকানার ভিত্তিতে ভোটার হবে। সেই সময় নজরুল এই ভোটের বহু জিনিস সেগুলি সংগৃহীত হয় নাই, চারণের মতো ঘুরেছেন তিনি। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল এক জায়গায় যে আপনি ইলেকশন করছেন, বলে আমি নির্বাচন করে ব্রিটিশের বিরুদ্ধে তো আমি লড়ছি, নির্বাচন নামে তারা যে একটা প্রতারণা হাজির করেছে এটা উন্মোচিত করার জন্য নেমেছি। এটা জনগণ কোথায়? তারা তার দেশে গিয়ে নির্বাচন করে, বিলাতে গিয়ে নির্বাচন হয়? তাহলে যারা এই নির্বাচনের কথা বলছে তারা এখানে আমাদেরকে উপনিবেশ বানিয়ে এখন যে নির্বাচন ব্যবস্থা করে উন্মোচন করার জন্য নেমেছি। আর একটা হলো দেশের জনগণ, এই জমিদাররা জনগণকে শোষণ করে তারা সম্পদ তৈরি করে। আমি জনগণের পক্ষে কথা বলার জন্য নেমেছি। দুঃখের বিষয় হলো তার অধিকাংশ সেই সময়ের কিছু কবিতা, কিছু গান সেগুলি হয়তো আগের, সেগুলি গেয়েছেন, কিন্তু অধিকাংশ বক্তব্য সেগুলি কিন্তু সংকলিত হয় নাই। নজরুল এগুলি লিখে রাখতে পারেন। রবীন্দ্রনাথ যেমন একটা ছবি আঁকলো সেটা সংরক্ষিত করতেন, একটা কবিতা যা কিছু করতেন সব কিছু তার সংরক্ষিত, অত্যন্ত গুছানো মানুষ। নজরুল এত গুছানো মানুষ ছিলেন না। এবং এই যে এত বিস্তীর্ণ এলাকা ঘুরেছেন, এত বক্তৃতা করেছেন, এত কিছু লিখেছেন, এগুলি কিন্তু সংকলন নাই। এরপরে যে কাজটা উনি করেন 1 বছর আগে, পরে 1925 সালে, এটা তো ইলেকশন করেছেন কিন্তু ওই 22 সালে। এখন এরপরে 25 সালে তিনি একটা পার্টি করেছেন। সেই পার্টির নাম ছিল শ্রমিক প্রজা স্বরাজ পার্টি। এবং খেয়াল করে দেখেন 1920 সালে ভারতের কমিউনিস্ট পার্টি গড়ে ওঠে একভাবে, কিন্তু সেটা সর্বভারত রূপে সংগঠিত রূপ নেয় নাই। মুজাফর সাহেব উনিও এসে পার্টির সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু নজরুল স্বতন্ত্রভাবে এই পার্টি যখন গড়ে তোলেন এবং সেখানে যে দাবিনামা করেন, তার এটার হিসাবে লাঙ্গল পত্রিকা করেন, এইরকম কোনো পত্রিকা সে সময় কমিউনিস্ট পার্টি বা অন্য কারো এরকম পত্রিকা ছিল না। এবং তার এই দাবিগুলি এখানে আমি তো আলোচনা করতে পারবো না, কারণ অনেক সময় লেগে যাবে। যেমন তিনি সেখানে এই লাঙ্গল পত্রিকার মধ্যে সেটা বলছেন কি, যে কি থাকবে পত্রিকার মধ্যে? কবিতা থাকবে, নজরুলের কবিতা, সাম্যভিত্তিক যে কবিতা সেগুলি ছাপা হচ্ছে। এবং গোর্কি, রাশে মকসিম গোর্কি, তার মা উপন্যাসের অনুবাদ থাকবে, এবং মার্ক্সের জীবনীটা ধারাবাহিকভাবে প্রকাশ হবে। আর প্রজাসত্ব আইনের ধারাবাহিক আলোচনা থাকবে, এবং গণ আন্দোলন সম্বন্ধীয় পুস্তকের আলোচনা থাকবে, আর একটা করে ছবি থাকবে। এবং একটা ছবি ছিল যে একটা মানুষকে এরকম চিপে তার রক্ত বের করতেছে, উপরে দেখাচ্ছে মহাজনরা আর নিচে হলো শ্রমিক, এবং এইভাবে পিষে মানুষকে মেরে ফেলতেছে, এরকম ছবি এই সম্বলিত ছিল। যাই হোক, সেটা হলো। আর এর মধ্যে ওই 1926 সালে 2রা এপ্রিল একটা ভয়াবহ দাঙ্গা হয়েছিল। সেটা হলো রাজরাজেশ্বরী পূজা উপলক্ষে সেখানে একটা দাঙ্গা হয়। সেই দাঙ্গায় 3, 4, 5 এপ্রিল সেটা
এই দাঙ্গার বিরুদ্ধে তিনি তখন কান্ডারি হুঁশিয়ার, মন্দির মসজিদ, হিন্দু মুসলমান, যুদ্ধ ইত্যাদি কবিতা ইত্যাদি লেখেন। এবং বিশেষ করে আন্তর্জাতিক রুশ বিপ্লবের চেতনায়, সেগুলি আমি পড়ব না, আলোচনা করব না, কিন্তু সেই জায়গায় এসে তিনি ফরমানে, ফরিয়াদে, এইসব জায়গায় তিনি বিশ্ব মানবতা, বিশ্ব ভ্রাতৃত্ব এবং বিশ্ব মানবের মুক্তি, এই বিষয়ের উপরে কবিতাগুলি, সেগুলি খুব বেশি আলোচনা আমাদের দেশে হয় না। যাই হোক, এখন এটা আপনারা জানেন যে 57 সালে ইংরেজরা যে দখল করলো, 6 বছরের মাথায় বিদ্রোহ শুরু হয়েছিল। এটা বলে না কেউ, এটা খালি কংগ্রেস আর মুসলিম লীগের ইতিহাস বলে। এবং সেই মজনু শাহ, ভবানী পাঠক, দেবী চৌধুরানী, তাদের নেতৃত্বে যে আন্দোলন হয় ব্রিটিশের বিরুদ্ধে 6 বছরের মাথায়, এবং প্রথম ঢাকা একটা নীলকুঠি আক্রান্ত হয়, এরপরে রাজশাহীতে আক্রমণ করে, দুইজন ইংরেজকে হত্যাও করে তারা। এরপরে শুরু হয়েছে বাংলাদেশের এমন কোনো জায়গা নাই, এলাকা নাই যেখানে আন্দোলন সংগ্রাম হয় নাই। সে সাঁওতালদের আন্দোলন হোক, সে সিরাজগঞ্জের আন্দোলন হোক, চাষিদের আন্দোলন হোক, হাজার হাজার আন্দোলন সংগ্রামের ইতিহাসে ভরা সেই ইতিহাস আমাদের দেশের মানুষের সামনে সেইভাবে আসে নাই। এখন সেই সময় 1957 সালের পরে 1858 সাল, 100 বছর সাম্প্রদায়িকতা ছিল না, এবং সেগুলি আমরা আমাদের ইয়েতে উল্লেখ করেছি। এখন মজনু শাহ মুসলমান, দেবী চৌধুরানী হিন্দু, সে মুসলিম নয়, কিন্তু আরও যারা সংগ্রামী তার মধ্যে অর্ধেক মুসলমানের নাম, অর্ধেক হইল সনাতন ধর্মীদের নাম। কই, সেখানে তো এই বিভাজন ছিল না। এবং সেই যে 58 সালের যে মহাবিদ্রোহ, যেটাকে আমরা ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রাম অঙ্কুর বলি, সেই সংগ্রামও সাম্প্রদায়িকতা ছিল না। কিন্তু ইংরেজরা যখন দেখলো যে এই যদি হয়, এবং এই 1858 সালে যখন এটা ব্যর্থ হয়ে গেল, স্বাধীনতার সংগ্রাম ব্যর্থ হয়ে গেল, কিন্তু পরবর্তীতে সেইটা মহারাষ্ট্র, বোম্বাই, পাঞ্জাব, ব্রহ্মদেশ, যুক্তপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং তার মধ্যে যে সমস্ত ভারতের বিভিন্ন এলাকায় আন্দোলন যখন ছড়িয়ে পড়ছে, তখন ইংরেজরা ভয় পেয়ে গেল। ভয় পেয়ে চিন্তা করলো যে এখানে হিন্দু মুসলমান ভাগ করতে হবে, সাম্প্রদায়িকতাকে উস্কাইতে হবে, আর নাইলে তারা টিকে থাকতে পারবে না। সেই সময় যারা এই সুবিধাভোগী হিন্দুদের মধ্যে যারা একটা গোষ্ঠী এবং মুসলমানদের মধ্যে একটা গোষ্ঠী, এই দুইটা ইংরেজের কাছ থেকে সহায়তা পাওয়ার জন্য, সুবিধা পাওয়ার জন্য ইংরেজদের এই উস্কানির সঙ্গে তারা যুক্ত হয়ে গেল, যুক্ত হয়ে গিয়ে সাম্প্রদায়িকতা। সেই সময় নজরুল বলছেন, দেশে একটা কথা উঠেছে যে মুক্তির জন্য যে আন্দোলন আমরা চালাচ্ছি, আমাদের তার ধর্মের উপর প্রতিষ্ঠিত করে নিতে হবে। দেখেন, একদম পরিষ্কার কথা। তারপরে বলছেন, ওরে পতিত, ওরে চিরলাঞ্ছিত, তুই দেখ সারা বিশ্ব তোকে ধ্বংস করতে উদ্ধত। আচার তার জগদ্দল পাথর তোর বুকে বসিয়ে দিয়েছে, সমাজ তোর কণ্ঠরোধ করে ফেলেছে, ধনীর অট্টহাস্য তোর প্রাণের করুণ কাঁদনি ঢেকেছে। যার ঘরে বসে কথা কইবার অধিকার নাই, দুপুর রাতে দুঃস্বপ্নে যার ঘুম ভেঙে যায়, অত্যাচারকে চোখ রাঙাবার যার শক্তি নাই, তার আবার ধর্ম কি? যাকে নিজের ঘরে পরে এসে অবহেলায় পশুর মতো মেরে ফেলতে পারে, যার ভাই বোন বাবা মাকে মেরে ফেললেও বাক্য স্ফুট করার আশা নাই, তার আবার ধর্ম কি? দুবেলা দুটি খাবার জন্য যার বাঁচা, একটুখানি আরাম করে কাল কাটিয়ে দেওয়ার জন্য যার থাকা, তার আবার ধর্ম কি? মানুষের দাস তুমি, তোমার আবার ধর্ম কি? নজরুল বলছেন। এবং এরপরে তিনি দুঃখ করে বললেন যে আজ বাঙালি মুসলমানের মধ্যে একজন চিত্রশিল্পী নাই, ভাস্কর নাই, সঙ্গীতজ্ঞ নাই, বৈজ্ঞানিক নাই, ইহা অপেক্ষা লজ্জার আর কি আছে? এই সবে যারা জন্মগত প্রেরণা লইয়া আসিয়াছিল, আমাদের গোড়া সমাজ তাহাদের টুটি টিপিয়া মারিয়া ফেলিয়াছে এবং ফেলিতেছে। এবং এর সঙ্গে আরও অনেক বিষয় এনেছেন, যে একসময় আরব থেকেই তো যে অনেক গ্রিক চিন্তা ভাবনা সেগুলো অনুবাদ করে সেগুলি পাশ্চাত্যে যায়, ইউরোপীয় নবজাগরণের ক্ষেত্রে এরা ভূমিকা পালন করেছিল। আর সেখানে আরব দেশে এখন কোনো সাহিত্যিক নাই, মুসলমানদের মধ্যেই তো সেটা নাই, সেটা তিনি বলছেন। এখানে আমি আর বেশি কথায় যাব না, আপনাদের দুই একটা কথা বলে আমি শেষ করে দেব। সেটা হলো, যখন এই অবস্থা তৈরি হয়ে গেল, সেই সময় একদিকে দ্বিজাতি তত্ত্ব, হিন্দু মুসলিম বিভক্ত করার রাজনৈতিক একটা প্রচেষ্টা ছিল, পাশাপাশি সংস্কৃতিকে খণ্ডিত করা, সাংস্কৃতিক বিভাজন তৈরি করার জন্য প্রচেষ্টা ছিল। তার বিরুদ্ধে একজন ব্যক্তি যেভাবে দাঁড়িয়েছিলেন, সে নজরুল। এবং সেই সময় যদি নজরুল না দাঁড়াতো,
তাইলে সাংস্কৃতিক বিভাজনের হাত থেকে আমরা কিন্তু আমাদের সাহিত্য, শিল্প, সংস্কৃতি রক্ষা করতে পারতাম না। এটা শুধু আমার কথা না, এর অনেকের কথা আছে। আমি দুই একজনের কথা আপনাদের একটু শোনাই। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের যিনি প্রধান, তিনি তার একটা যুক্তি ও বুদ্ধি সেটা দিয়ে প্রবন্ধে লিখছেন। উনি হলেন ক্ষেত্রগুপ্ত। উনি বলছেন যে শরৎচন্দ্র বাংলা কাহিনীকে এবং নজরুল বাংলা কবিতাকে অল্প এবং শিক্ষিত অগণিত বাঙালি পাঠকের কাছে নিয়ে আসেন। নজরুল আরেকটা বড় কাজ করেছিলেন, খুব বড়। বাঙালি মুসলমানকে বাংলা সাহিত্যের আপনজনে পরিণত করলেন। বাংলা সাহিত্যের হিন্দু প্রাধান্য যদি বিংশ শতকদের নব্য শিক্ষিত মুসলমান তরুণদের স্বতন্ত্র ইসলামী বাংলা সাহিত্যের সন্ধান উৎসাহিত করে তোলে, তাকে স্বাভাবিক বলে মানতে হবে। কিন্তু তার ফলে বাংলা সাহিত্যে যে বিভাজন দেখা দিতে পারত, কিছুটা দেখাও দিয়েছিল, তাকে রাশ টেনে রুখে দিলেন নজরুল। তাহলে এই যে, কিন্তু সেই জায়গায় উনি আবার বলছেন যে অন্নদাস শঙ্কর এই কথার ইয়েতে বলছেন ভুল হয়ে গেছে বিলকুল, আর সব কিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি কো নজরুল, এই ভুলটুকু বেঁচে থাক, বাঙালি বলতে একজন আছে, দুর্গতি তার ঘুচে যাক। এখানে নজরুলের একটা অনন্য বিশিষ্টতা, এর উপরে আমরা অনেক কাজ করার সুযোগ আছে। আমি সেগুলি আর এখানে আপনাদের সামনে আলোচনা করে বিরক্তি উৎপাদন করব না। এই ভূমিকা যে তিনি সেদিন নিয়েছিলেন, সেই দিন এই ভূমিকা না নিলে সেটা খুব মানে আমরা সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে অনেক পিছিয়ে যেতাম। তারপরে যেখানে উনি বলছেন যে ওই বিষয়গুলি আর আলোচনা না করি, উনি বলছেন, অনেকে বলেন যে উনি আরবি শব্দ ব্যবহার করেছে, শ্যামা সঙ্গীত করেছে, ইসলামী গান টান এগুলি করেছে। তার উত্তর উনি দিয়েছেন। উনি বলছেন, আমি হিন্দু মুসলমানের মিলনে পরিপূর্ণ বিশ্বাসী, তাই তাদের এই সংস্কারে আঘাত হানার জন্য মুসলমানি শব্দ ব্যবহার করি বা হিন্দুদের দেবীর নাম নেই। অবশ্য এর জন্য অনেক জায়গায় আমার কাব্যের সৌন্দর্যহানি হয়েছে, তবু আমি জেনেই তা করেছি। পরিষ্কার। ফলে এটা উনি ধর্মের দ্বারা প্রভাবিত হন নাই, কোনো ধর্মের কিন্তু তিনি বলছেন যে এই যে বিচ্ছেদ যেটা রাজনৈতিক আন্দোলনের মধ্যে নিয়ে আসলো, সংস্কৃতিকে খণ্ডিত করার যে চেষ্টাটা, এর বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিলেন। সেই প্রয়োজনে সাহিত্য তিনি এই ব্যাপারে সফল হয়েছিলেন। যাক, এর মধ্যে অন্য কথা বলি না। 1929 সালে উনি চট্টগ্রাম এসেছিলেন। আপনাদের এই ফেনী আসার আগে এসেছিলেন। চট্টগ্রামে এডুকেশন সোসাইটির একটা প্রতিষ্ঠা উপলক্ষে সভাপতি ছিলেন। সেই সভাপতির ভাষণে তিনি বলছিলেন, আমি বলি রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের মতো আমাদেরও কালচারের, সভ্যতার, জ্ঞানের সেন্টার বা কেন্দ্রভূমির ভিত্তি স্থাপনের মহৎ ভার আপনারা গ্রহণ করুন। উনি অ্যাপিল করেছেন যে রবীন্দ্রনাথ যেমন বিশ্বভারতী করেছে, এখানেও তিনি সবার কাছে বলছেন যে আপনারা এখানেও এই ধরনের একটা সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলেন। এবং এটা অনেকের কাছে কনসেন্টও নিয়েছিলেন। কিন্তু আজ পর্যন্ত 1929 সালে নজরুল এই অ্যাপিল করেছিলেন, আজ পর্যন্ত বিশ্বভারতী তো দূরে থাক, একটা সেই ধরনের একটা সমৃদ্ধ সাংস্কৃতিক কেন্দ্র এখনও গড়ে ওঠে নাই বাংলাদেশে। ফলে তারপর তিনি বলছেন, আমি এইরূপ কালচারাল সেন্টারের প্রয়োজনীয়তা অনুভব করি নানা কারণে। একটি কারণ রাজনৈতিক। তারপর তিনি বলছেন, পলিটিক্যাল নাম শুনে কেউ যেন চমকে উঠবেন না। আমি জানি আপনাদের এই সমিতি রাজনীতি আলোচনার স্থান নয়, তবু যেটুকু না বললে নয়, আমি ততটুকু বলবো, এবং সেটুকু কারো কাছে ভয়াবহ উঠবে না। ভারত যে আজ পরাধীন, আজও যে স্বাধীনতার পথে যাত্রা শুরু হয়নি, তার একমাত্র কারণ আমাদের হিন্দু মুসলমানের পরস্পরের প্রতি হিংসা, অশ্রদ্ধা। যদি পারেন মাতৃভাষায় আপনাদের সাহিত্য, জ্ঞান বিজ্ঞান, ইতিহাস, সভ্যতার অনুবাদ, অনুশীলনের কেন্দ্রভূমি যেখানেই হোক প্রতিষ্ঠা করুন, এটা বলছে। যাক, এর বাইরে অনেক কথা আছে, শিক্ষার্থী এগুলি নিয়ে কিছু আলোচনা আমাদের অনেক আলোচকরা এখানে বলার চেষ্টা করেছিলেন, আমি আর বেশি আলোচনা করব না। যেমন ধরেন, আমরা এখন একটা পঙ্গু মানুষ হিসাবে, এই যে শিশুগুলি এখানে আসছে, খেয়াল করে দেখেন, একটা মানুষ আজকের দিনে এই যুগে কোনো একজন মানুষ যদি পূর্ণ মানুষ হয়ে উঠতে হয়, অতীতের যা কিছু সৃষ্টি সেগুলি ধারণ করা ছাড়া সে পূর্ণ মানুষ হইতে পারবে না। এই শিশুরা গান জানে না, নাচ জানে না, ছবি আঁকতে জানে না, আবৃত্তি জানে না, খেলাধুলা করে না, তাহলে এর ইতিহাস, বিজ্ঞান, দর্শন, সাহিত্য, এই সমস্ত বিষয় সেগুলি মিলে এই বাচ্চারা কি সেগুলি শিখে? সেই ব্যবস্থা কি আছে? তাহলে আমরা সব পঙ্গু মানুষ তৈরি করতেছি। তাহলে জীবনের বিকাশের জন্য এটা দরকার। সঙ্গীত মানুষের জীবনকে কিভাবে পাল্টায়,
নৃত্য কিভাবে মানুষের মানসিকতাকে পরিবর্তন করে, ছবি আঁকা কী করে জীবনের নূতন স্বপ্ন জাগিয়ে তোলে ইত্যাদি, এগুলির উপরে যারা এই সংস্কৃতি চর্চা করেন তারা এগুলি আমার চেয়ে ভালো জানেন। আমি সেই বিষয়ে আলোচনা করতে চাই না। শুধু একটা জিনিস ধরেন, নাচ মানুষের দেহটাকে ক্ষুণ্ণবৃত্তি, খাওয়া দাওয়া, বংশ বিস্তার করো, কিন্তু যখন কেউ নৃত্যকলা, তার যে মুদ্রা, সেগুলো নিয়ে ইতিহাসকে আনে, একটা চিন্তাকে আনে, কোনো একটা নান্দনিক বোধকে সামনে আনে, দেহটা দেহ থাকে না, আড়ালে চলে যায়, সামনে সংস্কৃতি ভেসে ওঠে, তার সামনে ইতিহাস আসে, তার সামনে দর্শন আসে, তার সামনে একটা জীবন বোধ সামনে হাজির হয়ে যায়। এইভাবে মানুষ ক্ষুণ্ণবৃত্তির হাত থেকে একটা মানুষ মুক্তি পায়। আপনি যখন সঙ্গীত, তার মধ্যে বাণী থাকে এবং সুর থাকে, সেটা মনকে নমনীয় করে এবং তার মধ্যে একটা নান্দনিক বোধ সৃষ্টি করে। ছবি বাইরে আমি প্রকৃতিকে আমি দেখি, বাহ্যিক দৃশ্য, কিন্তু তার অন্তরালে আরেকটা ছবি থাকে। এটা যখন কেউ ফুটিয়ে তোলে, তার একটা নূতন বোধ মানুষের মধ্যে তৈরি হয়। এগুলি কি আমাদের শিশু সন্তানদের দরকার নাই? তাহলে ওরা কিভাবে আগামী দিনের উন্নত মানুষ হিসেবে গড়ে উঠবে? কি করে তাদের মধ্যে নূতন স্বপ্ন জাগ্রত হবে? সম্ভব না। সর্বশেষ আমি যেটা বলি আপনাদের, সেটা হলো আগে যে নন্দলাল বসু মুঘল যুগেও যা ছিল, আমরা কত বছর পিছিয়েছি দেখেন। 200 বছর ইংরেজের শাসন গেল মুঘল আমলের পরে, আমাদের 55 বছর পার হয়ে গেল। তারপরেও সেই সময়ের কথা উনি বলছেন যে ওই সময় মুঘল আমলে 100 যারা শিল্পী, নামকরা শিল্পী, তারা 108 জন ছিল হিন্দু, 91 জন ছিল মুসলমান। ওই সময়ের বহু শিল্পকর্ম হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের শিল্পীদের মিলিত ফসল। মুসলমান কবিরা সংস্কৃত ভাষায় সাহিত্য রচনা করেছেন। ভারতীয় সনাতন সঙ্গীত হিন্দু মুসলমানের মিলিত সাধনার উজ্জ্বল দৃষ্টান্ত। এবং মধ্যযুগের অন্যতম স্থাপত্য তাজমহল, আপনারা অনেকে তাজমহল দেখতে যান, তো বলছে এই তাজমহল উভয় সম্প্রদায়ের স্থাপত্য শৈলীর মিলনে নিদর্শন। যারা এই আর্কিটেকচারাল বিষয়গুলি যারা জানেন, বোঝেন, তারা ওইটা দেখলেই বুঝবেন যে এই তাজমহল, সেই তাজমহলের মধ্যে যাদের স্থাপত্য, এটা উভয় সম্প্রদায়ের, তার যে স্থাপত্য শৈলী, তার একটা মিশ্রণ আছে। একইভাবে সেটা হলো মন্দিরের যে স্থাপত্য রীতি, আপনারা বড় বড় মন্দিরগুলি দেখেন, সেই মন্দিরের স্থাপত্য রীতি ছায়া ফেলেছে মসজিদের গায়ে। মসজিদের গঠনে পাওয়া যায় মন্দিরের ছাপ। আমি এগুলি আলোচনা করলাম না, এরকম অন্তত 20টা মন্দির এবং মুসলমানদের যে বিভিন্ন স্থাপনা, এগুলো উদাহরণ দিতে পারবো যে কিভাবে সেই স্থাপনার মধ্যে যে মুসলিম আমলে সেই আরব দেশ থেকে বললি না, তারপরেও মুঘল আমলেও সেগুলি কিভাবে তৎকালীন সময়ে সনাতন ধর্মাবলম্বীরা তারা যে ধরনের স্থাপত্য রীতি, সেগুলি কিভাবে এরা গ্রহণ করেছে, এদের যে স্থাপত্য রীতি ওরা কিভাবে গ্রহণ করেছে, এইভাবে তার মিলিত রূপ ছিল। আর এগুলি এখন ওই বাবরি মসজিদের নিচে মন্দির পাওয়া যায়। এটা হলো বুর্জুয়ারা এখন এই জায়গা ছাড়া উপায় নাই। একদিন তারা সেকুলার এবং তারা ইহজাগতিক চিন্তা, সমৃদ্ধ অতীত এবং তার সংস্কৃতি, সেটাকে ধারণ করে এগোতে চেয়েছিল। আজকে প্রতিক্রিয়ার যুগে ওদের পক্ষে আগা সম্ভব না। এখন একটা বিপ্লবী সংগ্রাম, বিপ্লবী চেতনা এবং বৈপ্লবিক সমাজের রূপান্তর ছাড়া সেটাকে আমরা ধারণ করতে পারবো না। সর্বশেষ যেটা আমি বলি, সাংস্কৃতিক আন্দোলন এবং রাজনৈতিক আন্দোলন বিচ্ছিন্ন না, একটার সঙ্গে যুক্ত। শক্তিশালী সাংস্কৃতিক আন্দোলন যদি না হয়, রাজনৈতিক সংগ্রাম ভিতর থেকে জোর পাবে না। রাজনৈতিক আন্দোলন যদি শক্তিশালী গড়ে না ওঠে, সাংস্কৃতিক আন্দোলনও তার সেই অনুপ্রেরণা বা সেটাকে গড়ে তোলার সেটা পাবে না। খেয়াল করে দেখেন, একসময় ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন, রাজনৈতিক আন্দোলন যেইভাবে অগ্রসর হচ্ছিল, তার ভিতর থেকেই সে একসময় চৈতন্য, তারপরে যদি লালন ফকির, এরপরে রবীন্দ্রনাথ, নজরুল, তারপরে শরৎচন্দ্র, এদের কথা বলি, বা কবিদের পরে গানের যদি কথা বলি, তাহলে রবীন্দ্র, নজরুল, ডিএল রায় এবং রজনীকান্ত এবং অতুল প্রসাদ, এই যে মানুষগুলি, তাহলে তারা যেই মানে সেদিন সংস্কৃতির জগৎটাকে আলোড়িত করেছিল, তাহলে এইটা আবার রাজনৈতিক সংগ্রামে প্রভাব ফেলেছিল। রাজনৈতিক সংগ্রাম আবার এই সংস্কৃতির বিকাশের ক্ষেত্রে সাহায্য করেছিল। ফলে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগ, আমরা আশা করি যে ফেনীর, আমি ইতিহাস ঐতিহ্যের কথা বলেছি, এই ফেনীতে আপনারা চেষ্টা করেন যে আমরা একটা প্রাতিষ্ঠানিক সাংস্কৃতিক সংগঠন যাতে আগামী দিনে এটা গড়ে তুলতে পারি, এবং সেই সম্ভাবনা আছে। যারা উপস্থিত আছেন, যারা ইতিমধ্যে ভূমিকা রেখেছেন,
সরকার কর্মকর্তা সরকারি হিসাবে তিনিও যতখানি সহযোগিতা করেছেন, এই সব কিছু মিলে এখানে আমরা এই দৃষ্টান্তটা স্থাপন করতে পারি, যাতে আমরা এই এলাকায় এটা কি হবে, শিশুরা তারা বুঝতে পারবে যে তাদের জীবনটা শুধুমাত্র মুখস্থ করো, পরীক্ষা দাও, জিপিএ 5 করো, তাহলে কি হয়, তোতা পাখির মতো কিছু কথা শিখে মানুষ হয় না, জীবনের বিকাশ হয় না এবং জীবন বোধ তৈরি হয় না। তাহলে সেটা করার জন্য প্রাতিষ্ঠানিক একটা আয়োজন লাগবে। গভর্নমেন্ট এটা করবে না, সরকার যেটা করবে সেটা হলো লোক দেখানো কিছু কাজ, সেগুলি করবে। আর এটা হলো তারা একভাবে কিছু লোককে প্রোভাইড করার জন্য। এখন কি হয়েছে, মাদ্রাসা তাদের লোকেরা গিয়া এই মসজিদে চাকরি পায়, কেউ আজান দেয়, ইয়ে করে, তারপরে বিভিন্ন, এখন তো হলো মাদ্রাসার স্কুল তো প্রায় কাছাকাছি এসে গেছে, 3 ধারার খণ্ডিত শিক্ষা, সেগুলি তো কী ক্ষতি করে সেগুলি আপনারা জানেন। তাহলে এখন সংস্কৃতি একটা হাতিয়ার, সংস্কৃতি এমন একটা অস্ত্র যেটাকে দিয়ে আপনি এগুলি খণ্ডন করতে পারবেন। কিন্তু শুধুমাত্র তাদের এখন আমরা রবীন্দ্রনাথকে বাদ দেওয়া, দেখেন ইদানিংকালে ওই প্রবণতা, নজরুল যেটাকে ফাইট করেছিল সেই প্রবণতা এখন আবার দেখা দিয়েছে। কি দেখা দিয়েছে, এখন আমাদের কিছু বুদ্ধিজীবী তারা এসে বলছে যে আমরা হিন্দুয়ানি সংস্কৃতি আর গ্রহণ করব না। মানে কি, কয় যে আমাদের মুসলমানদের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সেগুলি আমাদের খুঁজে বাইর করতে হবে। এটা মুসলমানের ব্যাপার না। তো আরব দেশের সঙ্গে কি আমাদের দেশের মুসলমানদের মিল হবে? তাহলে আমাদের এগুলো বাঙালির ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি স্বতন্ত্র ধারায় বিকশিত হয়েছিল, আমি আলোচনা এখানে তুলব না। কিন্তু ওরা এখন যেটা এসে বলছে রবীন্দ্রনাথ হিন্দু, বাদ দিতে হবে। আচ্ছা, তো নজরুলটা রাখবেন কেমনে? নজরুল তো পুরা মুসলমান না। এটা করতে গিয়ে যা হয়েছে, তারা সাহিত্য বর্জিত, সংস্কৃতি বর্জিত, এবং তারা এটা হয়ে গিয়ে এখন তারা এমন অশ্লীল কথা বলে, মুখে বাঁধে না, কার শোনা যায় না। বিশ্ববিদ্যালয়ে পাশ করা ছাত্ররা এমন সব গালি উচ্চারণ করে, এমন সব কথা বলে, শোনা অসম্ভব না। রবীন্দ্রনাথকে বাদ দিয়ে এটা অর্জন করলেন। এবং তাদের ভাষায় বলি, হ্যাঁ, তাদের ইয়ের মধ্যে বলি, সব জায়গায় আমরা এই যে লক্ষণটা আমরা দেখি, এর প্রতিকার হচ্ছে একটা শক্তিশালী সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলা। এবং সেই উদ্যোগ আগামী দিনে ফেনী আপনারা যতখানি অগ্রসর করে নিয়েছেন, আগামী দিনে আরও এগিয়ে নেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকে এই শিশু কিশোর বা এরা যারা, বা তাদের অভিভাবকরা যারা এসছেন, তাদেরকে এই এই আয়োজনকে সফল করার ক্ষেত্রে উৎসাহিত করার জন্য যে ভূমিকা রাখলেন, আমি আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়ে আমার কথা আমি এখানেই শেষ করছি। সংস্কৃতি হোক হাতিয়ার। ধন্যবাদ কমরেড খালিকুজ্জামান, আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক। এর মধ্য দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের আলোচনা পর্বের শেষ হলো।